আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারহান আক্তার স্নিগ্ধা। চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের আরও একটি নতুন পর্ব নিয়ে। দেখো, আমরা পূর্বের পর্বে আলোচনা করেছিলাম সোয়াইট বিশ্লেষণ জিনিসটা, যে বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পর্বে সোয়াইট বিশ্লেষণ কি সেটা নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে বিশ্লেষণ করব সেইটা তোমাদের মাঝে আলোচনা করব। তো আজকে দেখো শুরু করি। যে কি বলেছিলাম, আমি শেষে বলেছিলাম যে তুমি নিজেকে আসলে কোন পেশায় দেখতে চাও সেটার জন্য একটা সোয়াইট বিশ্লেষণ করো। ঠিক আছে, ব্যক্তিগতভাবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু সোয়াইট বিশ্লেষণ করব আমরা। সেখানে হচ্ছে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, চ্যালেঞ্জ, এই চারটাতে তুমি তোমার বিশ্লেষণমূলক কথাগুলি অবশ্যই লিখবে। তোমাদের সুবিধার জন্য আমি অবশ্যই সোয়াইট বিশ্লেষণ করেছি। ওকে, তো দেখো আমি এখানে উল্লেখ করেছি যে কিগুলো শিক্ষক পেশার জন্য নিজেকে সম্ভাব্যময় ভাবছি। ব্যক্তিগত সোয়াইট বিশ্লেষণ করা হলো, মানে আমি কিন্তু পূর্বে আমি সম্ভাবনাময় একজন, এই যে পর্বটাতে কিন্তু আমি বলেছি আমি শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চাই, তাই তো। তো সেইটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে এই সোয়াইট বিশ্লেষণের তথ্যগুলো কিন্তু উপস্থাপন করতে হবে। এখন দেখো, আমি যেখানে বলেছি যে সামর্থ্য, আমার কি ধরনের শিক্ষক হতে হলে আমার কি ধরনের সামর্থ্য থাকা দরকার, ঠিক আছে, সেই শিক্ষক হওয়ার সামর্থ্যটা আমার আছে কি না সেটা একটু দেখি। দায়িত্ব পালনের মানসিকতা, এটা আমার মধ্যে আছে। অন্যদিকে সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান, সেটাও আমার মধ্যে আছে। অর্থাৎ আমি যে বিষয়ে পাঠদান করাবো সেই বিষয়ের অবশ্যই আমার জ্ঞান এমনকি দক্ষতা দুইটাই থাকতে হবে। অন্যদিকে পড়া বোঝানোর দক্ষতা, অবশ্যই তুমি নিজে পারলে হবে না, আরেকজনকে বোঝানোর যে দক্ষতা সেটাও কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। তারপর আমরা দেখব দুর্বলতা, আমার কি দুর্বলতা রয়েছে সেটা আমি একটু উল্লেখ করলাম। যে অতিরিক্ত চাপ নিতে না পারা, অতিরিক্ত প্রেশার যেটা, সেটা চাপ নিতে না পারা, পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারা। অনেক সময় অনেক পরিকল্পনা করি কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারি না, সেটার সুযোগ থাকে না বা সময় থাকে না বিভিন্ন কারণে, তো সেইটা আমার একটা দুর্বলতা বলা যায়। অন্যদিকে প্রথম দিকে একটু আত্মবিশ্বাস কি থাকে, একটু কম থাকে, এটা আমারও ছিল, অনেকেরই থাকে, এটা একটা আমি দুর্বলতা ধরলাম। এরপরে দেখো আরেকটা রয়েছে, আমার আসলে কি কি সুযোগ রয়েছে। আমি যদি শিক্ষকতা পেশায় আসি তাহলে আমার সব থেকে বড় সুযোগ কি? বড় সুযোগ হচ্ছে আমার উচ্চতর শিক্ষা। আমার এই উচ্চতর শিক্ষা গ্রহণের অবশ্যই আমার সুযোগ রয়েছে, যেটা পারিবারিকভাবে আমি অবশ্যই সাপোর্ট পাচ্ছি। অন্যদিকে আরেকটা সুযোগ রয়েছে পারিবারিক সহযোগিতা। ঠিক আছে, তুমি একটা শিক্ষক হবে, তোমার পরিবার থেকে যে তোমার একটা সাপোর্ট, সেই সাপোর্টটা তোমার আছে কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আমার পরিবার থেকে এই সাপোর্টটা রয়েছে। এরপর রয়েছে শিক্ষক হতে গেলে কিছু বিশেষ প্রশিক্ষণ দরকার হয়, এই প্রশিক্ষণের সুযোগও কিন্তু আমাদের মধ্যে রয়েছে। ওকে, এরপরে দেখো চ্যালেঞ্জ। এখন তোমার জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা তোমাকে লিখতে হবে। যে পেশায় থাকো, তুমি যদি চিকিৎসক হও চিকিৎসক পেশার চ্যালেঞ্জ লিখতে হবে, তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকো তাহলে ইঞ্জিনিয়ার পেশার চ্যালেঞ্জ লিখতে হবে। এখন দেখো আমি শিক্ষক হিসেবে যেহেতু রয়েছি, তাহলে আমার চ্যালেঞ্জটা কি, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান। এটা আমার বর্তমান সময়ের জন্য আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে আমি ডিজিটাল পদ্ধতিতে কিভাবে সুন্দরভাবে শিক্ষা পড়াতে পারবো, এই জিনিসটা হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জ। এরপর দেখো অসহায় শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা। আমি কিন্তু পূর্বেও আলোচনা করেছি যে আমি সম্ভাবনাময় একজন, সেখানে কিন্তু উল্লেখ করেছি যে অসহায় দরিদ্র শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্য আমার রয়েছে, ইচ্ছা রয়েছে। তাহলে অসহায় শিশুদের জন্য যে স্কুল প্রতিষ্ঠা, এটাও কিন্তু আমার একটা চ্যালেঞ্জের বিষয়। অন্যদিকে আমি যদি বলি ডিজিটাল শিক্ষাদান গ্রামাঞ্চলে পৌঁছানো, এটা আমার জন্য একটা মুখ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই হলো আমার সোয়াইট বিশ্লেষণ। আমার ব্যক্তিগত ক্ষেত্রে এটা হচ্ছে আমার সোয়াইট বিশ্লেষণ। তোমার কোনটা, তুমি যদি চিকিৎসক হতে চাও তোমার দক্ষতাগুলো অবশ্যই, তোমার এই 4টা পয়েন্ট তুমি অবশ্যই ফিল আপ করবে। অন্যদিকে তুমি যে ইঞ্জিনিয়ার হতে চাও, উকিল হতে চাও, যে পেশারই হও না কেন, তুমি ব্যবসায়ী হও না কেন, সেই পেশার জন্য তুমি এই 4টা পয়েন্ট উল্লেখ করে ওকে সোয়াইট বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা চলো এখন আমরা পরবর্তীতে চলে যাই যে কি বলেছে এখানে, আমাদের আয়নায় নিজেকে আবিষ্কার করি। ওকে, একটু দেখি, আয়নায় নিজেকে আবিষ্কার করি। আমরা অনেকেই জনসম্মুখে কথা বলতে কি লজ্জা পাই, কখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এমনকি নিজের আত্মীয় স্বজন কিংবা মা বাবার সামনেও নিজের কথা বলতে চাই না। আমরা আসলে অনেকেই মনের কথাগুলো আসলে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। ফলে কি হয় যে নিজেকে আসলে যে আমার যে দক্ষতাটা, আমি যে যোগ্য ওই কাজটার জন্য, সেটা কিন্তু আমি প্রকাশও করতে পারি না। দেখো, কিন্তু নিজের যোগ্য প্রমাণ করতে সবার সামনে নিজেকে চমৎকারভাবে তুলে ধরা খুবই জরুরি। অবশ্যই তার জন্য এই যে চমৎকার
সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কথা বলার দক্ষতাটা অবশ্যই জানতে হবে, সবার সামনে সুন্দরভাবে কথা বলা, এটাই তোমাকে সবার আগে জানতে হবে। এই কাজটি ভালো করতে হলে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করা যায়, এতে নিজের খুদ বের করা কি হয়, সহজ হয়ে যায়, অর্থাৎ তোমার যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো তুমি সহজেই বের করতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে। পাশাপাশি ভুল উচ্চারণ করা, অঙ্গভঙ্গি ইত্যাদি নিজেই সংশোধন করতে পারবে, এতে নিজের ওপর বিশ্বাস বেড়ে যায়। তার মানে তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন যদি একটু প্র্যাকটিস করো, তোমার অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল, হাসি, কোথায় তোমার হাসতে হবে, তোমার ভুল উচ্চারণগুলো এগুলো কিন্তু বের হয়ে যাবে। পরবর্তীতে তুমি কিন্তু কথা বলার সময় এগুলো লক্ষ্য করে কথা বলবে সবার সামনে, পরবর্তীতে তোমার কনফিডেন্স লেভেলটা সবার উপরে চলে যাবে, অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। এরপরে দেখো যে কি বললো, এমন হতে পারে প্রথম দিনের অনুশীলনে অনেক বেশি ত্রুটি ধরা পড়েছে, তাতে মন খারাপ করার কিছুই নেই। যারা তোমাদের আশেপাশে আছে তাদের কথা বলা লক্ষ্য করো, বিভিন্ন মাধ্যমে অর্থাৎ মিডিয়া যারা উপস্থাপনা করে তাদের সূক্ষ্মভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ তো যারা যদি তোমার প্রথম দিনে ত্রুটিগুলো যদি বের হয়ে আসে তাহলে তোমাকে কি করতে হবে, যে আশেপাশের সবাই যারা কথা বলছে, বিশেষ করে তোমার শ্রেণীর শিক্ষক, তোমার স্কুলের টিচাররা রয়েছে, তোমার হতে পারে তোমার কোনো ডাক্তার পরিচিত, মানে যেখানে যাও না কেন কে কিভাবে কথা বলে এগুলো একটু দেখতে হবে। দেখার পর তুমি এটাও দেখতে পারো, টিভিতে আমরা দেখি না যে সংবাদ উপস্থাপক যারা রয়েছে, সংবাদ উপস্থাপনা যারা করে তাদের কথাবার্তা তুমি এগুলো একটু ফলো করতে পারো, তারা কিভাবে মুখের উচ্চারণগুলো করে তুমি কিন্তু এগুলো দেখতে পারো। এগুলো দেখলে কি হবে যে তুমি তোমার ভুলগুলো ঠিক করার সুযোগ পাবে, ঠিক আছে। তারপর দেখো তাদেরকে দেখে নিজের উপর আত্মবিশ্বাস বাড়াও, তুমি আরও ভালোভাবে পারবে, এই বিশ্বাস নিয়ে আয়নায় দ্বিতীয়বার দাঁড়াও, এইভাবে অনুশীলন করতে থাকো। এইভাবে অনুশীলনের মধ্যে দিয়ে ধীরে ধীরে দুর্বল দিকগুলো কি হয়ে যাবে, সবল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন দেখো পরবর্তীতে আয়নার সামনে এই যে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, তোমাদের চিত্র কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে অঙ্গভঙ্গিগুলো সে কিন্তু দেখাচ্ছে। এরপর দেখো একটা ছক রয়েছে আমাদের 6.5, আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি, অর্থাৎ আয়নায় দাঁড়িয়ে তুমি নিজেকে কিভাবে খুঁজে পেলে সেই জিনিসটা কিন্তু তোমাকে একটা ছকে, অর্থাৎ তোমার অভিজ্ঞতাটা তোমাকে খুঁজে বের করবে। এই যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করলে তোমার প্রথম দিনে কি অবস্থা হলো, দ্বিতীয় দিনে কি অবস্থা, তৃতীয় দিনে পর্যবেক্ষণ করে তোমার কি অবস্থা, সে অবস্থাগুলো কিন্তু তুমি অবশ্যই এখানে এই ছকে উল্লেখ করবে। তোমাদের জন্য আমি এই ছকটা পূরণ করে দিয়েছি। এখানে দেখো কি বলেছি, যে প্রথমবার আমার কি আসলো, দেখো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করার ফলে নিজের অনেকগুলো ত্রুটি বের হলো। ত্রুটিগুলোর মধ্যে হতে পারে ভুল উচ্চারণ, সঠিক অঙ্গভঙ্গি না হওয়া, এগুলো কিন্তু একটা ভুল, মানে এগুলো কিন্তু এক ধরনের ত্রুটি। অন্যদিকে কথা বলতে বলতে গিয়ে হাঁপিয়ে যাওয়া, কথা বলতে গিয়ে হুট করে থেমে যাওয়া, এগুলো কিন্তু এক ধরনের ত্রুটি। তুমি চাইলে এগুলো উল্লেখ করতে পারো, আমি শুধু তোমাদের কেবলমাত্র একটা ধারণা দিলাম। এরপরে দেখো দ্বিতীয়বার আমি কি পেয়েছি, যখন দ্বিতীয়বার আয়নার সামনে, দ্বিতীয় দিন আমি আয়নার সামনে দাঁড়ালাম, তখন প্রথম দিনের অনুশীলনের ফলে ত্রুটিগুলো ধরা পড়েছে। এই জন্য মিডিয়ার বিভিন্ন লোকদের উপস্থাপনা সূক্ষ্মভাবে কি করি, পর্যবেক্ষণ করি। আমি বলেছি যারা সংবাদপত্র উপস্থাপন করে, ঠিক আছে, টিভিতে দেখবে, বিভিন্ন টেলিভিশনে সংবাদপত্রের সংবাদ উপস্থাপনা যারা রয়েছে তারা যেভাবে উপস্থাপনা করে তাদের উপস্থাপনার ধরনগুলো পর্যবেক্ষণ করো, তাদের উচ্চারণ দক্ষতা পর্যবেক্ষণ করো, অথবা তোমার শ্রেণী শিক্ষক যে কথা বলে, কিভাবে কথা বলে, তার কথা বলার ধরনগুলো পর্যবেক্ষণ করো, তাহলে কিন্তু তোমার ত্রুটিগুলো দূর হয়ে যাবে। এতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় আগের থেকে আত্মবিশ্বাস বেড়ে যাবে। অবশ্যই প্রথম দিনে আয়নার সামনে দাঁড়িয়ে যে তোমার কনফিডেন্সটা থাকবে, সেকেন্ড দিনে এসে কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা অবশ্যই বেড়ে যাবে। এরপরে দেখো তৃতীয়বার কি বলেছে, সবার সামনে নিজেকে উপস্থাপন করার পূর্ণ বিশ্বাস অর্জন করেছে। অবশ্যই তৃতীয়বারে এসে কিন্তু তোমার সেই ভুলগুলো থাকবে না, অনেকটাই তোমার সংশোধন হয়ে যাবে। অন্যদিকে তোমার কিন্তু পূর্ণ একটা আত্মবিশ্বাস যে সবার সামনে তুমি কথা বলতে পারবে, কথাটা তুমি নিজেকে সবার সামনে যোগ্য প্রমাণ করতে পারবে, এটা কিন্তু তোমার মধ্যে চলে আসবে তৃতীয় দিনেই। তারপর দেখো ফলে সুন্দরভাবে অনেক কথাগুলো বলতে পারছে, অর্থাৎ সবার সামনে এখন সুন্দরভাবে কথা বলার দক্ষতাগুলো আমি অর্জন করে ফেলেছি। তৃতীয় দিনেই তোমার এটা বেড়ে যাবে। এরপরেও কিন্তু তোমাকে এটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমার কনফিডেন্সটা যত ভালো হবে, যত বেশি বাড়বে, ততই তুমি কিন্তু নিজেকে যোগ্য করার প্রমাণটা তুমি করতে পারবে। এখন দেখো আমরা কিন্তু এটা পূরণ করে ফেললাম, আয়নার সামনে নিজেকে কিভাবে তুলে ধরবো। এরপরে আমাদের কিন্তু রয়েছে লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বল্প মেয়াদী পরিকল্পনা প্রণয়ন। আচ্ছা,
লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার উদ্দেশ্য কি? অবশ্যই তুমি, আমি যদি বলি আমি শিক্ষক হতে চাই, তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, যেটাই হতে চাও না কেন, তোমার সেইটাকে পৌঁছানোর জন্য অবশ্যই তোমার স্বল্প মেয়াদী কিছু পরিকল্পনা করতে হবে, ঠিক আছে? বেশি দীর্ঘমেয়াদী না, স্বল্প মেয়াদী কিছু পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা একটু এখন আলোচনা করব। প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছাতে চায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা এবং বিশ্বাস, কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, পরিশ্রম ও সুষ্ঠু পরিকল্পনা। অবশ্যই তুমি যে কাজই করো না কেন, আমি যদি শিক্ষক হতে চাই, নিজের প্রতি আমার আস্থা থাকতে হবে যে আমি এটা পারবো। অন্যদিকে বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি, কাজের প্রতি তোমার সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। অন্যদিকে পরিশ্রম করার মানসিকতা তোমার মধ্যে থাকতে হবে, সুষ্ঠু পরিকল্পনা সেটাও কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। এই পরিকল্পনা অসৎ উপায় কিংবা উদ্দেশ্য থাকলে কখনোই জীবনে সফল হওয়া যাবে না। তার মানে পরিকল্পনা যদি করতে যাও, তোমার যদি একটু ফাঁকিবাজি পরিকল্পনা থাকে, তাহলে কোনোদিনও তুমি সফল হতে পারবে না। তারপর দেখো, নিজের শ্রম, মেধা, নিষ্ঠাকে কাজে লাগিয়ে প্রতিটি ধাপের জন্য পরিকল্পনা করতে হয়। এখন আমরা শ্রম, নিষ্ঠা, মেধাকে কাজে লাগিয়ে নিজের পছন্দের পেশায় সফল হওয়ার একটা গল্প শুনবো। তার মানে নিজের সততাকে কাজে লাগিয়ে সে একজন ব্যক্তির গল্প শুনবো যে কিনা সফল হয়েছে নিজের পেশায়। আমরা সেই গল্পটা শুনি। এখন আমরা স্বপ্ন ছোঁয়ার গল্প শুনবো। দেখি স্বপ্ন ছোঁয়ার গল্পটা কি রয়েছে এখানে। ছোটবেলা থেকে আয়েশা একটু ভিন্ন রকম। তার বয়সী অন্য বাচ্চাদের সঙ্গে দৌড়ঝাঁপ, খেলাধুলা এসবে তার আগ্রহ কম, বরং সারাক্ষণ বড় আপুর পাশে বসে তার কম্পিউটারে কাজ দেখতেই পছন্দ করে। আপু যখন বিভিন্ন ধরনের কাজ করতে থাকেন তখন তার দেখতে থাকে খুব মনোযোগ দিয়ে। অর্থাৎ দেখো, আয়েশার কথা বললো, আয়েশা হচ্ছে যে অন্যান্য শিশুদের মতো এত খেলাধুলা করতে চায় না। ওর বরঞ্চ কি ভালো লাগে, ওর যে বড় বোন যে কম্পিউটারে বসে কাজ করে, ওর এগুলো দেখতেই ভালো লাগে। তো দেখতে থাকলে কিন্তু অবশ্যই সে কিন্তু কম্পিউটারের কাজটা শিখে ফেলবে। এগুলো এরকমই। তারপর দেখো, খুব মনোযোগ দিয়ে থাকে। এই আকর্ষণ থেকেই আয়েশার প্রোগ্রামিংয়ের হাতেখড়ি শুরু হয়ে যায়। তার এই নিজের আগ্রহে ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোর্স করতে থাকে। হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব নিয়ে ব্যাপক ঝড় উঠে। ভাইরাল হয়ে যাওয়া সেই গুজবের প্রতিক্রিয়া একটি এলাকায় শুরু হয় গোলাগুলি, জ্বালা পোড়াও। তারপরে দেখো, কয়েকজন মানুষ পুড়ে যায় সেই ঘটনায়। এই বিষয়টি আয়েশাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। আয়েশা দিন রাত এর সমাধান নিয়ে চিন্তা করতে থাকে। আচ্ছা দেখো, এখন আয়েশার আপাতত যেটা দেখেছি যে ওর বড় বোন যখন কম্পিউটার চালায় তখন ও পাশে বসে মনোযোগ দিয়ে সে কম্পিউটার চালানোটা দেখে, তাই তো? তারপর কি হয়, এই মনোযোগ থেকেই ওর আকর্ষণটা থাকে। এই আকর্ষণের থেকে ও কিন্তু প্রোগ্রামিংটা শুরু করে। প্রোগ্রামিং করার পর ও বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের কোর্সে ভর্তি হয় নিজের দক্ষতাকে বাড়িয়ে তোলার জন্য, সেটাও করছে। একদিন হঠাৎ ও যেটা দেখলো যে ফেসবুকে একটা গুজব ছড়ালো, সেই গুজব নিয়ে ওর এলাকা ভাইরাল হয়ে গেল। এমনকি ভাইরাল হওয়ার পর যেটা হলো যে ওর এলাকায় অনেক সমস্যার সৃষ্টি হলো, দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়ে গেল। ও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে এবং কি রিসার্চ করছে যে এটা কী করা যায়। এরপর ব্যাড পোস্ট ফিল্টারেশনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। কিছুদিনের মধ্যেই সাফল্যের মুখ দেখতে শুরু করে। তার মানে ব্যাড পোস্ট ফিল্টারেশন একটা জিনিসটা তৈরি করে সে, এবং কি এর মধ্যেই সে কী করে, সাফল্যতা সে কিন্তু অর্জন করে। তার মানে ব্যাড পোস্ট মানে খারাপ কমেন্ট বা খারাপ পোস্টগুলো যাতে কিভাবে দূর করা যায় সেগুলো নিয়ে একটা কাজ শুরু করে। প্রথমে নিজেদের সংযোগে কাজটি ট্রায়াল দেয়, তাতে ইতিবাচক ফল পায়। এরপর কি হয়, যোগাযোগ শুরু করে অন্যান্য সার্ভারের সঙ্গে। তার মানে প্রথমে কি করে ও সফলতা লাভ পায়, তারপরে কি করে অন্যান্য সার্ভার আছে সেগুলোর সাথে যোগাযোগ শুরু করে, কানেক্ট হওয়ার চেষ্টা করে। এখানে সফল হওয়ার জন্য তাকে বেশি কিছু পরিমার্জন আনতে হয়। ওকে, ট্রায়াল শেষ হলে প্রোগ্রামটি আয়েশা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠায়। সেখানে এটি ট্রায়ালে কিছু ভুল পাওয়ায় বাতিল করা হয়। আয়েশাও দমাবার পাত্রী নয়, সে একাগ্র চিত্রে এর ভুলগুলো খুঁজে বের করে, এমনকি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে থাকে। অর্থাৎ প্রথমবার যেটা হয়েছে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সেখানে কিন্তু তার এই যে ট্রায়াল, তার যে প্রোগ্রামিং জিনিসটা এটা পাঠিয়ে দেয়। পাঠানোর পর কিন্তু যেটা হয় যে সেটা আসলে পাওয়া যাচ্ছে না বা তার জিনিসটা আসলে বাতিল হয়ে যায়। পরবর্তীতে কি করে, আয়েশা হচ্ছে যে একাগ্রচিত্ত, অর্থাৎ একদম একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ও কিন্তু বসে এটাকে ঠিক করবে, কিভাবে সফলতা অর্জন করা যায় সেটা নিয়ে কিন্তু একদম বসে থাকে। ঠিক আছে,
এর জন্য নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে থাকে। একসময় নতুনভাবে সে এটিকে সাজাতে সক্ষম হয় এবং ট্রায়াল দিয়ে সফল হয়। 6 মাস পর আবার সে আন্তর্জাতিক সেই প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করে। এবার ট্রায়ালে কি হয়, সে উত্তীর্ণ হয়। ওই যে সে তো দম বন্ধ করে বসে থাকার মতো মেয়ে না, সে তো হচ্ছে যে উদ্যোগী একজন। এরপর একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা তার প্রোগ্রামটি কিনে নেয় এবং তাকে উক্ত সংস্থা কাজ করার আমন্ত্রণ জানায়। আচ্ছা, আয়েশা এখন সুনামধন্য সেই সিকিউরিটি সংস্থায় কাজ করে। তার নিখুঁত কাজের কারণে কেউ চাইলেই দেশ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো পোস্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারছে না। আচ্ছা, তার মানে এই যে প্রোগ্রামিং, এটার জন্য কি হচ্ছে, কেউ চাইলে বা দেশের জন্য ক্ষতিকর এরকম কোনো পোস্ট কেউ দিতে পারবে না, অন্যদিকে বিশৃঙ্খলা তৈরিও করতে পারবে না। তার বিছানো জালে সেটি আটকে যায়। এর ফলে কত যে হানাহানি আর হিংসার হাত থেকে রক্ষা পাচ্ছে দেশগুলো, অর্থাৎ আমাদের আয়েশা কিন্তু সফল হয়েছে। এরপরে দেখো, আমাদের একটা দলগত কাজ দিয়েছে। আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি পরিকল্পনা করেছো তা ক্রম অনুসারে সাজিয়ে একটি ফ্লোর চার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। এইটা হচ্ছে তোমাদের দলগত কাজ, তোমাদের গ্রুপ ওয়ার্ক। তোমাদের দলের সদস্যরা মিলে তোমরা এই গল্পটা আলোচনা করে তোমরা কি করবে, একটা ফ্লো চার্ট তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, পরবর্তীতে আমরা একটু দেখব, গল্পটিতে তোমরা নিশ্চয়ই দেখেছো আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিভাবে নিজের কাজের পরিক্রমা সাজিয়ে নিয়েছিল, যা তার স্বপ্ন পূরণে সহায়তা করছে। তাহলে চলো আমরা একটু জেনে নেই এই ধরনের কাজে পরিকল্পনা কিভাবে করতে হয়। আচ্ছা দেখো, আয়েশা এখন কিভাবে লক্ষ্যে পৌঁছালো সেই জিনিসটা আমরা, আয়েশার গল্পটা শুনেছি, এখন লক্ষ্যে কিভাবে পৌঁছালো সেই জিনিসটা এখন আমরা একটু দেখব। ওর পরিকল্পনাটা কি ছিল, সামর্থ্য কি ছিল, সেটা আমরা একটু দেখব। আমরা নিজের সামর্থ্য খুঁজে বের করার জন্য বেশ কিছু কাজ করেছি, নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার চেষ্টা করেছি। এবার আমরা নিজের মাঝে লুকিয়ে থাকা সম্ভাবনাকে কাজে লাগানোর প্রক্রিয়া নিয়ে কাজ করব। আমাদের পেশাগত লক্ষ্য অনুযায়ী নিজেকে প্রস্তুত করার জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করব এবং কি সে অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে যোগ্যতার উন্নয়ন ঘটাতে সচেষ্ট হব। আচ্ছা, তো এখানে যেটা বললো যে নিজের সামর্থ্য খুঁজে বের করার চেষ্টা করব, নিজের মধ্যে যে সম্ভাবনাময় আমাদের যে লক্ষ্যটা রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো এবং নিজেকে খুঁজে বের করার চেষ্টা করব। অন্যদিকে যে নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ওই প্রক্রিয়াটা কাজ শুরু করে দিতে হবে এবং কি নিজের দক্ষতাগুলোকে সে অনুযায়ী পেশাগত দক্ষতা অর্জন করতে হবে এবং কি পেশাগত দক্ষতার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো সংশোধন করে নিতে হবে। এরপর আমরা দেখব, কোনো লক্ষ্য সুনির্দিষ্ট করা হলে সেই লক্ষ্যে পৌঁছানোর গতিপথের নকশা তৈরি করা প্রয়োজন হয়, যাকে বলা হয় লক্ষ্যে পৌঁছানোর কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান। অর্থাৎ কোনো তোমার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে যদি পৌঁছাতে চাও তার আগে তোমাকে অবশ্যই কিছু নকশা তৈরি করতে হবে, তোমাকে অবশ্যই কিছু প্ল্যান রাখতেই হবে। এই যে প্ল্যানটা, এই প্ল্যানটাকে বলা হয় কর্মপরিকল্পনা অথবা ইংরেজিতে বলা হয় অ্যাকশন প্ল্যান। কর্মপরিকল্পনা হলো একটি নির্দিষ্ট লক্ষ্যে অর্জনের জন্য কাজের নির্দিষ্ট একটি তালিকা। এর মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ বা পদক্ষেপগুলোকে ধাপে ধাপে সাজাতে হয়। অর্থাৎ তুমি প্রথমে কোন কাজটা করবে, দ্বিতীয় কোন কাজটা করবে, এভাবে ধাপে ধাপে সাজাবে। প্রথমটা যদি সম্পূর্ণ হয়ে যায় তবেই দ্বিতীয় ধাপে চলে যাবে। তো এইভাবে করে ধাপগুলো তোমাকে সাজাতে হবে। এরপরে দেখো, ফলে কাজের অগ্রগতি পরিমাপ করা সহজ হয়। অর্থাৎ তোমার কাজটা কতটুকু পরিমাপ, তুমি কতটুকু করতে পেরেছো, কতটুকু পর্যন্ত এখন তোমার এগিয়ে যাচ্ছে কাজটা, সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। প্রথম ধাপ তুমি সাজাবে, এই প্রথম ধাপটা তুমি যদি পূরণ করতে পারো অবশ্যই দ্বিতীয় ধাপে যাবে। এভাবে করে তুমি তোমার কাজের যে অগ্রগতি সেটা তুমি নির্ণয় করতে পারবে। এরপর হলো, এটি হলো কৌশলগত পরিকল্পনা, এই প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। ওকে, কর্মপরিকল্পনা ব্যক্তিগত লক্ষ্য অর্জনে কৌশল হিসেবে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি প্রাতিষ্ঠানিক বা দলগত কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ কর্মপরিকল্পনা শুধু ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও নয়, এটা কোনো প্রাতিষ্ঠানিক বা দলগত কোনো অর্জনের ক্ষেত্রেও, লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা রাখবে। অর্থাৎ তোমার পার্সোনাল না, এটা তুমি যদি চাও কোনো গ্রুপ ওয়ার্ক সেখানেও তোমার লাগবে। অন্যদিকে তোমার অফিসিয়াল সেক্টরগুলোতেও কিন্তু তোমার এই যে অ্যাকশন প্ল্যানগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, কর্মপরিকল্পনার কয়েকটি ধাপ রয়েছে যা অনুসরণ করা হলে পরিকল্পনা অনেক নিখুঁত হয় এবং কি সফলভাবে কাজগুলো সমাপ্ত করা যায়। অর্থাৎ এই যে কর্মপরিকল্পনা অ্যাকশন প্ল্যানের অনেকগুলো ধাপ রয়েছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। ওকে, এগুলো যদি ফলো করি তাহলে আমাদের প্ল্যানগুলো কি হবে, অনেক নিখুঁত এবং কি সূক্ষ্ম হবে এবং কি সফলভাবে আমরা কিন্তু সেই প্ল্যানগুলো সাকসেসফুলি করতে পারবো। এরপর বলেছে, এর পাশাপাশি কোনো চ্যালেঞ্জ থাকলে তা মোকাবিলার আগাম প্রস্তুতি নেওয়া সহজে। এখানে আমরা কর্মপরিকল্পনা কয়েকটি ধাপের সঙ্গে পরিচিত হব। এখন দেখি যে কর্মপরিকল্পনা ধাপ, এই যে ধাপগুলোর মধ্যে
কি রয়েছে আমরা একটু দেখি। যে ধাপ 1 শেষ গন্তব্য নির্দিষ্ট করা। ওকে, আমরা একটু দেখি এখানে কি বলেছে। আমরা যেমন ট্রেনে ওঠার সময় কোন স্টেশনে নামবো তা নির্দিষ্ট করে বাড়ি থেকে বের হই, ঠিক তেমনই পেশাগত লক্ষ্যের বিষয়ে একই কথা প্রয়োজন। অর্থাৎ আমরা যে বললাম যে ট্রেনে উঠবো, আমরা কোন স্টেশনে নামবো সেটা ঠিক করি, কিন্তু বাড়ি থেকে বের হই সেইভাবেই কিন্তু আমরা লক্ষ্যটা ঠিক করে রাখি। পেশাগত লক্ষ্যের ক্ষেত্রে আমরা একই বিষয় প্রযোজ্য, যে আমার লক্ষ্যটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু আমাকে আগে নির্ধারণ করতে হবে। পেশার গন্তব্য কোথায় বা কোন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছাতে চাই তা স্থির করে নিতে হবে। স্থির লক্ষ্য করা না হলে প্রস্তুতির উপাদানগুলো পরিকল্পনায় আনা সম্ভব হয় না। আচ্ছা দেখো, এখন তোমাকে তোমার অবশ্যই পেশার ক্ষেত্রে শেষ যে গন্তব্যটা, লাস্ট ডেস্টিনেশনটা তোমাকে এখন বের করতে হবে। অর্থাৎ তোমাকে গিয়ে কোথায় থামতে হবে, তোমার দক্ষতা কোথায় গিয়ে তোমার শেষ হবে এই কার্যক্রমটা, সেটা কিন্তু আগে ঠিক করতে হবে, তারপরে কিন্তু সাজাতে হবে। তো লক্ষ্য যদি স্থির না হয় তাহলে প্রস্তুতির উপাদানগুলোও কি পরিকল্পনার মধ্যে তুমি কিন্তু যোগ করতে পারবে না। এরপর দেখো, যদিও আমরা কোনো কিছুরই চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে বলতে পারি না, তবু আমাদেরকে এটি সম্ভাব্য স্টেশন বা সীমানা স্থির করে নিতে হবে। তার মানে কি করতে হবে, যদি আমরা চূড়ান্ত গন্তব্যটা অনেকেই সেটা নিশ্চিত করতে পারি না কতটুকু করতে হবে, কিন্তু তাও আমাদেরকে একটা আপাত দৃষ্টিতে করে নিতে হবে। তারপর দেখো, সম্ভাব্য গন্তব্য স্থির করা হলে এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য দিকগুলো চিহ্নিত করা সহজ হবে। তার মানে একটা গন্তব্য তোমাকে আপাতত স্থির করে তারপর তোমার প্ল্যানিংগুলো করলে তোমার সুবিধা হবে, তুমি কিভাবে লক্ষ্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, এরপরে দেখো বললো যে 2 নম্বর, পদক্ষেপগুলো তালিকা করা এবং কি গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি কাজ বা পদক্ষেপ নিতে হবে তার সম্ভাব্য তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ দেখো, তোমাকে যদি কোনো গন্তব্যে পৌঁছাতে হয় কি কি কাজ করতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, সেটার একটা তালিকা তৈরি করবে, একটা লিস্ট তৈরি করতে হবে যে আমাকে এই কাজ করতে হবে। এরপর দেখো, যত ধরনের কাজ আছে সবই এই তালিকা অন্তর্ভুক্ত করা যাবে। যেমন আমাদের কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনার হতে চায়, সেক্ষেত্রে আমাদের গণিতে জ্যামিতির অংশগুলো খুব ভালোভাবে শিখে নিতে হবে, কম্পিউটারের ডিজাইন করার দক্ষতা অর্জন করতে হবে, হাতেও আঁকাআঁকি অনুশীলন করতে হবে, ইন্টেরিয়র সংক্রান্ত বই পুস্তকগুলো পড়তে হবে, নানা নকশার ইন্টেরিয়র খুঁজে দেখতে হবে, এই বিষয়ে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, এই বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে ইত্যাদি। অর্থাৎ কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনার হতে চায় সেক্ষেত্রে তাকে জ্যামিতিতে ভালো হতে হবে, তাই তো জ্যামিতির অংশ ভালো করে পড়তে হবে। যারা ইন্টেরিয়র ডিজাইনার তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনগুলো একটু সার্চ করে দেখতে হবে। অন্যদিকে তোমার হচ্ছে কম্পিউটারে ডিজাইন করার যে দক্ষতা, এটাও তোমাকে জানতে হবে। এক কথা, তুমি যে পেশায় যাও না কেন তোমার কম্পিউটার ব্যবহার করার দক্ষতাগুলো অবশ্যই জানতে হবে। তারপর বলছে হাতে যে আঁকাআঁকি করার যে অনুশীলনটা, অবশ্যই যারা আর্কিটেকচার তারা অবশ্যই হাতে আঁকাআঁকি করার যে ডিজাইন দক্ষতাটা, এটাও কিন্তু তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো মোটামুটি জানলে তারা মোটামুটি যে এই দক্ষতাগুলো অর্থাৎ লক্ষ্য ওরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। অন্যদিকে উচ্চতর ডিগ্রি তো আমাদের রয়েছে। এই রকম প্রতিটি লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজগুলোর একটি তালিকা তৈরি করতে হবে এই ধাপে এসে। আচ্ছা, তারপর দেখো, প্রতিটি লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজগুলো করতে হবে। একটু দেখি, কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা, কি সম্ভাব্য সময়সীমা স্থির করো। অর্থাৎ এক একটা কাজ করব, সেটাকে কোন কাজটাকে আমি আগে করব সেটা আমার দেখতে হবে, যে আমি কোন কাজটাকে আগে করব কোন কাজটাকে পরে করব সেটা আমাকে আগে নির্দিষ্ট করতে হবে। এবং কি কোন কাজের জন্য কতটুকু আমি সময় নিব, কতদিন সময় নিব, কত মাস সময় নিব, সেটাও আমাকে এই ধাপে এসে স্থির করতে হবে। দেখো, এই ধাপে সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্য থেকে কোন কাজগুলো কখন করা প্রয়োজন তার ধারাবাহিক সময়সীমা নির্দিষ্ট করতে হবে। কোন কাজ আছে যার প্রস্তুতি হয়তো আগামীকাল থেকেই নিতে হবে, তা না হলে মূল পরিকল্পনা অনুসরণ করে লক্ষ্যে পৌঁছানো যাবে না। অর্থাৎ দেখো, এই যে ধাপগুলো তোমাকে ঠিক করে নিতে হবে, কখন করতে হবে তার একটা সময়সীমা তোমাকে ঠিক করে নিতে হবে, না হলে কোন কাজ আছে তার প্রস্তুতি তুমি আগে থেকে নিতে পারবে না। ঠিক আছে, পরবর্তীতে কোন কাজ হবে তার জন্য তো প্রস্তুতি নিতে হবে, সে প্রস্তুতিগুলো কিন্তু তুমি নিতে পারবে না। তারপর দেখো, তা না হলে মূল পরিকল্পনাগুলো অনুসরণ করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশ্যই যেটি আগে শুরু করা প্রয়োজন সেটিকে আগে রেখে সময়সীমা স্থির করতে হবে। অর্থাৎ তোমার অনেকগুলো কাজের মধ্যে যেটিকে আগে দরকার, যেটা আগে অর্জন করলে পরবর্তী আরও কিছু ধাপগুলো তুমি সহজভাবে করতে পারবে, সেটাকে তুমি কি করবে, আগে স্থান দিবে, অবশ্যই আগে প্রায়োরিটি দিবে। অন্যদিকে কি করবে, তুমি সেটা একটা সময়সীমা রেখে দিবে যে 1 থেকে 2 মাস অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ এক এক কাজের দক্ষতা অর্জন করতে এক এক সময় দরকার হয়। ঠিক আছে, তুমি সেটা দিবে। এভাবে গুরুত্ব অগ্রাধিকার ধারাবাহিকতা বিবেচনায় রেখে টাইম লাইন বা সময়
ক্রম সাজাতে হবে। অন্যদিকে উক্ত ক্রম অনুযায়ী কোনটির জন্য কতটুকু সময় লাগতে পারে তার সম্ভাব্য হিসাব বের করে সাজাতে হবে। অর্থাৎ তোমাকে একটা ক্রম সাজাতে হবে, কতটুকু সময় লাগতে পারে সেটারও হিসাব তোমার প্রতিটা ধাপের ক্ষেত্রে তোমার কতটুকু সময় লাগতে পারে এই ধাপের সময়গুলো তোমাকে একটা টাইম লাইনে লিখে নিতে হবে। এরপর দেখো এটাকে অনেক কাজে ডেডলাইনও বলে থাকেন। ওকে, তার মানে একটা ডেডলাইন, এক একটা কাজের এক একটা ডেডলাইন থাকবে, এতদিন পর্যন্ত এই কাজটা করতে পারবো আমি, তাহলে আমি পরবর্তী ধাপে যেতে পারবো। এরপর দেখো অর্থাৎ কোন কাজটি কখন সমাপ্ত করতে হবে তার শেষ সময় বা ডেডলাইন তৈরি করতে হবে। আমরা একটু দেখি, লক্ষ্য দেখো কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন, সময়সীমা এক একটা কাজের দেখো কোর্সে তথ্য ভর্তি সম্পূর্ণ জুন মাসে করব, তারপর সেগুলো কি করব, একটা কোর্সে অনুশীলন করব, সেটা আমি সেপ্টেম্বর মাসে, অনুশীলনগুলো অরেঞ্জ কালার, মানে এক একটা কাজের তোমার দেখো ধাপগুলো কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, সময়সীমা তুমি নির্দিষ্ট করে নিয়েছো, এইভাবে তুমি করতে পারো। তারপরে আমরা একটু দেখি 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে বলো মাইল ফলক বা মাইলস্টোন স্থির করা। কোনো লক্ষ্যে একেবারে পৌঁছানো সম্ভব নয়, ধাপে ধাপে পৌঁছাতে হয়। যেমন কেউ যদি দেশের সেরা আবৃত্তিকার হতে চায় তাহলে একেবারে সেরা হওয়া সম্ভব নয়, শুরু থেকেই তাকে অনুশীলন করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। অর্থাৎ তুমি যদি কবিতা আবৃত্তি করতে চাও অথবা যদি তুমি কবিতা বলা অথবা যে কোনো ধরনের তোমার যে দক্ষতাগুলো এগুলো তুমি শুরু থেকে কি করতে হবে, শুরু থেকেই তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। চর্চার মাধ্যমে নিজের কতটুকু যোগ্যতা অর্জন করেছো তা যাচাইয়ের জন্য তাকে স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তার মানে তুমি যে চর্চা করলা এটা তুমি কোথায় কতটুকু যাবে সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তোমার জন্য সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। তা যাচাই করতে হলে তোমাকে অবশ্যই তোমার যে এই যে তুমি চর্চা করলা এটা তো তোমাকে একটু যাচাই করতে হবে। তুমি তাহলে স্কুলের যে ছোটোখাটো প্রতিযোগিতা এগুলোতে তুমি অংশগ্রহণ করলে, এরপর হয়তো তাকে উপজেলা, এরপর জেলা তোমাকে যাবে, এরপর তুমি যদি আরও ভালো করো বিভাগীয় পর্যায়ে, অন্যদিকে জাতীয় পর্যায়ে তুমি অংশগ্রহণ করে নিজের যোগ্যতাকে তুমি সবার সামনে প্রমাণ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এখানে স্কুল পর্যায়ে নির্বাচিত হওয়ার তার জন্য প্রথম হচ্ছে মাইল ফলক বা মাইলস্টোন। অর্থাৎ স্কুল পর্যায়ে তুমি যে প্রথম নির্বাচিত হলে, স্কুল পর্যায়ে তোমার স্কুল ক্ষেত্রে যে প্রথমটা শুরু হলো যাত্রাটা, এই যাত্রাটা হবে তোমার প্রথম মাইল ফলক। তারপর উপজেলা পর্যায়ে যে তোমার যে নির্বাচিত হওয়া সেটা হচ্ছে তোমার দ্বিতীয় মাইল ফলক। তারপর জেলা পর্যায়ে হলো তোমার তৃতীয় মাইল ফলক। এইভাবে অনেকগুলো মাইল ফলক তুমি অর্জন নিশ্চিত করতে করতে একসময় হয়তো জাতীয় পর্যায়ে সেরা হয়ে উঠতে পারে। তারপর সুতরাং মাইল ফলক হলো লক্ষ্যে পৌঁছানোর পথে ছোট ছোট অর্জন যা একটি পিলার বা স্তম্ভ কাজ করে। তার মানে এই যে মাইল ফলক কি তোমার একটা ছোট ছোট পিলার, এক একটা স্তম্ভ। ঠিক আছে, এগুলো তোমাকে অর্জন করে, এগুলো তোমাকে অর্জন করে করেই তোমাকে পরবর্তী মানে শেষ যে গন্তব্য, শেষ গন্তব্যে তোমাকে পৌঁছাতে হবে। এরপর রয়েছে ধাপ 5, রিসোর্স যা লাগবে তা বাছাই করা। অর্থাৎ তোমার কিছু কাজ লক্ষ্যে পৌঁছাতে গেলে অবশ্যই কিছু করা লাগবে, রিসোর্স। ঠিক আছে, তোমার সোর্স থেকে কিছু তথ্য তোমাকে আনতে হবে এবং কি সেটাকে বাছাই করতে হবে। যে কোনো লক্ষ্যে বাস্তবায়নের জন্য অনেক ধরনের সামগ্রী, বই পুস্তক বা সম্পদ বা অর্থ বা মেধা প্রয়োজন হতে পারে। অবশ্যই তুমি লক্ষ্যে পৌঁছাবে, সের জন্য তোমার জন্য অনেক উপাদান দরকার, অনেক জ্ঞান দরকার, অনেক তথ্য দরকার। আমরা আমাদের জন্য পেশাগত যে লক্ষ্য স্থির করেছি তার জন্য কি ধরনের রিসোর্স কি পরিমাণ লাগতে পারে তার একটি তালিকা তৈরি করব আমরা এই ধাপে। তার মানে রিসোর্সটা কি পরিমাণ দরকার আমরা সেটা এই ধাপে এসে পূরণ করব। এখন আমি যদি একজন নার্সারি উদ্যোক্তা হতে চাই, সেই ক্ষেত্রে নার্সারি স্থাপনের জন্য প্রয়োজন হবে জমি, টব, প্লাস্টিক পট বা ব্যাগ, গাছের চারা, বীজ, সার, মাটি প্রস্তুতের জন্য ছুরি, কোদাল, নার্সারি সংক্রান্ত তথ্য প্রস্তুত, বইপত্র, এরকম যা যা প্রয়োজন হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য তা আগে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই ধাপটাতে এসে তুমি যে কাজই করো না কেন তোমার যেটা দরকার সেগুলো কি করতে হবে, একটা তালিকা করে লিস্ট তোমাকে তৈরি করতে হবে এবং কি সেগুলো তোমাকে গুছিয়ে নিতে হবে এই ধাপে এসে। এরপর ধাপ নাম্বার 6, ধাপ নাম্বার 6 আমরা একটু দেখবো যে কি বলছে, এক নজরে দেখার মতো করে উপস্থাপন। ওকে, পুরো পরিকল্পনাটি যখন দর্পণে রাখার উদ্দেশ্যে এবং কি এর পটভূমি, মাইল ফলক, সময়সীমা, রিসোর্স ইত্যাদি এক নজরে দেখার জন্য অনেকে কর্মপরিকল্পনার একটি বিশেষ নকশা তৈরি করে থাকেন। অর্থাৎ তোমাকে সব কিছু পূর্বে যা যা করেছো সবগুলো এক নজরে তোমাকে দেখতে হবে। কর্মপরিকল্পনা বাস্তবায়নের সময় সহজেই পুরো পরিকল্পনাটা রূপরেখা যেন চোখের সামনে ভেসে ওঠে এমনভাবে এটি উপস্থাপন করতে হবে। অর্থাৎ এই ধাপটা এমনভাবে তৈরি করতে হবে তোমার যেন সব কিছু পিছনে যা করেছো
সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে, এমনভাবে তোমাকে এই পরিকল্পনাটা সাজাতে হবে এবং উপস্থাপন করতে হবে। এটি হতে পারে কোনো চিত্র, গ্রাফ কিংবা ফ্লো চার্ট। সবসময় মনে রাখার জন্য আমাকে কাজের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বার্ষিক কর্ম পরিকল্পনা বড় বোর্ডে টাঙিয়ে রাখে। আচ্ছা, যদি এটা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা হয়ে থাকে তাহলে কি করে, তারা একটা বোর্ড তৈরি করে, ঠিক আছে। এখন বাসাও তুমি চাইলে তোমার নিজের ব্যক্তিগত পরিকল্পনার ক্ষেত্রে সেটা তুমি তৈরি করতে পারো। এরপর দেখো, আমরা আমাদের কর্ম পরিকল্পনাটা চার্ট বানিয়ে পড়ার ঘরে ঝুলিয়ে রাখতে পারি, ফলে সারাক্ষণ চোখের সামনে থাকা কাজটির প্রতি নিজ থেকে প্রেরণা বা অনুপ্রেরণা অনুভব হবে। এখন দেখো, তোমরা অনেকে পরীক্ষা ভালো ফলাফল করতে চাও, তখন দেখবে যে তুমি অবশ্যই তোমার ধাপ, প্রতিটা ধাপ, আজকে কি পড়বো, কালকে কি পড়বো, এক একটা টাইম, এক একটা টপিকের জন্য এক একটা টাইম তুমি ফিক্সড করে রাখবে, ঠিক আছে। তো সেরকম করে তুমি অবশ্যই একটা চার্ট বাসার মধ্যে ঝুলিয়ে রাখো। তো এইরকমই ব্যাপারটা। এরপর দেখো যে কি বলেছে, 7 নম্বর ধাপ তত্ত্বাবধান বা মূল্যায়ন এমনকি সংশোধন। আমরা দেখি 7 নম্বর ধাপে কি বললো, যে এই পেশাগত লক্ষ্য স্থির করে পরিকল্পনা করলে আমরা সফল হয়ে যাব এমনটি নয়। অর্থাৎ তুমি যে পরিকল্পনা স্থির করে এতক্ষণ যা করলে এটা করলেই যে সফল হতে হবে এমন কিন্তু কথা নয়। পরিকল্পনা অনুযায়ী আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত কাজ করছি কিনা, কোন কাজে বাধা আসছে কিনা, এবং কি ভুল বা কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা, পর্যাপ্ত প্রচেষ্টা অব্যাহত আছে কিনা, এবং কি ভুল সংশোধনের জন্য যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য সহজ উপায় নির্ধারণ করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে ইত্যাদি এই ধাপে করতে হবে। অর্থাৎ এই ধাপে এসে তোমাকে দেখতে হবে যে তুমি কতটুকু সফল হচ্ছ, তোমার কাজ কতটুকু এগোচ্ছে, তোমার কাজে কোনো ঘাটতি থেকে যাচ্ছে না, তো তুমি নিয়মিত এটাতে সময় দিতে পারছো কিনা, কোন কাজে, প্রত্যেকটি কাজে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছো কিনা, এগুলো তোমাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে, এবং কি তোমাকে এই কাজগুলো অব্যাহত থেকে রাখতে হবে। একটি চমৎকার কর্ম পরিকল্পনা যে কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির সাফল্যে ব্যাপক ভূমিকা রাখে। কর্ম পরিকল্পনা বেশ কিছু সুবিধা রয়েছে, আমরা এখন পড়ব কর্ম পরিকল্পনার প্রয়োজনীয়তা অথবা সুবিধা, ঠিক আছে। এখন দেখো, কার্যকর যোগাযোগ সৃষ্টিতে এটি ইতিবাচক ভূমিকা রাখে। অবশ্যই তোমার একটা কাজ একদম কার্যকর থাকতে হলে এটা অবশ্যই ইতিবাচক প্রভাব রাখবে। অন্যদিকে পুরো কাজটি সম্পূর্ণ করতে বা লক্ষ্যে পৌঁছাতে এটি সহায়ক হিসেবে কাজ করবে। তার মানে তোমার যে এই কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান আমরা যেটাকে বললাম, এই অ্যাকশন প্ল্যানটা থাকলে তোমার কাজের গতিটা, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে একটা অনুপ্রেরণা দিবে, একটা গাইড হিসেবে তোমাকে কাজ করবে। তো দেখো, এর মাধ্যমে কাজের অগ্রাধিকার নিশ্চিত করা, নির্বাচন করা সহজ হয়। অর্থাৎ কোন কাজকে তুমি আগে প্রায়োরিটি দিবে সেটা কিন্তু এই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। পরবর্তীতে বলেছে কাজ চলাকালীন জবাবদিহিতা বৃদ্ধি পাওয়া। অর্থাৎ কাজ চলাকালীন সময় তোমার মধ্যে যদি প্রশ্ন থাকে বা তোমার কোনো ভুল হয় সেটাও কিন্তু তুমি সংশোধন করতে পারো জবাবদিহিতার মাধ্যমে। রিসোর্স সংগ্রহ ও বন্টন সহজ হয়। প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ সম্পর্কে তোমার অগ্রিম জানা থাকে। অর্থাৎ তুমি যে অ্যাকশন প্ল্যান করবা, তোমার সামনে কি ধরনের চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলে তোমার কেমন প্রস্তুতি লাগবে সেটাও কিন্তু তুমি এই কার্যকর অর্থাৎ কর্ম পরিকল্পনার মাধ্যমে কিন্তু সেটা তুমি বুঝতে পারবে। এর পরবর্তীতে বলেছে সমাপ্তি রেখা বা ডেডলাইন সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া যায়। তো কি বললো, সমাপ্তি রেখা অর্থাৎ তোমার প্রতিটা কাজের কতটুকু সময় দরকার সে সম্পর্কে তুমি আগেই ধারণা পাবে এবং কি কতটুকু সময়ের মধ্যে শেষ করবে, অর্থাৎ একটা ডেডলাইন কিন্তু তোমার হয়ে যাবে। এভাবে করে তুমি তোমার কাজগুলোকে কিন্তু সম্পন্ন করতে পারবে এবং কি কাজের অগ্রগতিগুলোও কিন্তু তুমি ভাবতে পারবে। এরপর দেখো, সহজেই কাজের অগ্রগতি জানা যায়, যেটা আমি একটু আগে বলেছি যে কাজ কতটুকু এগোচ্ছে সেটা কিন্তু তুমি জানতে পারবে এই ডেডলাইনগুলো থাকলে। অর্থাৎ তোমার এই কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান থাকলে কিন্তু তোমার এই যে প্রত্যেকটা ধাপ, এই প্রতিটা ধাপ পূরণ করে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমি ফারহানা আক্তার স্নিগ্ধা, চলে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশন পাশে থাকো। আল্লাহ হাফিজ।